বিসমিল্লাহির রহমান রহিম। ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য আবেদন করতে হবে ডিসেম্বরের 31 তারিখের ভিতর 2022 যারা পরীক্ষা দিতে চাচ্ছেন। আমি ইতিমধ্যে আপনাদের কয়েকটা ভিডিও দিয়েছি এবং আমি দেখছি যে অনেকেই ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলোতে আশানুরূপ মানুষ আগ্রহ প্রকাশ করছেন। এই জন্য আমার মনে হলো যে এখন নিয়মিত ভ্যাট পরীক্ষা কিভাবে দিবেন তার উপর কয়েকটা ভিডিও দেওয়া দরকার। আপনারা লক্ষ্য করেছেন যে আমি মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, যেখানে বলছি ভ্যাট পরীক্ষা যদি দিতে চান তাহলে আপনি বইপত্র পড়াশোনা করবেন। বইপত্র যদি পড়াশোনা করেন তাহলে আসলে কোচিং করার প্রয়োজন নেই। যেহেতু আপনি বইপত্র পড়বেন সেজন্য আপনাকে উচিত সিলেবাসটা আগে ভালো করে ফলো করা। এখানে মূলত এই যে ভ্যাটের আইন, ভ্যাটের আইন, এখানে দুটো বই দেখেন, আমি দেখাচ্ছি। ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, এই যে এটা দুই খণ্ড। একটা হচ্ছে সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016, ইংরেজি অনুবাদ সহ। আবার একইভাবে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড লেখা আছে নতুন সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ভ্যাট ব্যবস্থার তাত্ত্বিক। এই যে আগে বইটা দেখায়, এটা হচ্ছে প্রথম খণ্ড। আর এটা রউফ স্যারের, এই যে রউফ স্যারের পিছনে ছবি দেওয়া আছে। সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ভ্যাট ব্যবস্থার তাত্ত্বিক ভিত্তি ও পটভূমি, নতুন ভ্যাট আইন প্রণয়ন, অনলাইনে ভ্যাট নিবন্ধন ও দাখিলপত্র পেশ, উৎসে ভ্যাট কর্তন, প্র্যাকটিক্যাল গাইডলাইন, এসআরও, আদেশাবলী এবং প্রশ্ন উত্তর। এটা মূলত দুটো খণ্ডে বইটা বিভক্ত। দুটো খণ্ডেই আপনার একটা হচ্ছে মূলত থিওরি নিয়ে আলোচনা করা, আর দ্বিতীয়টা হচ্ছে ভ্যাটের তাত্ত্বিক ভিত্তি বা প্র্যাকটিক্যাল গাইডলাইন, এগুলো নিয়ে স্যার এখানে লিখছেন। চলুন আমরা আজকে একটু ভ্যাট নিয়ে আলোচনা করি। আমরা যদি এখানে স্যারের কয়েকটা কথা আমরা বলি যে স্যার কেন এই বইটা লিখলেন, তাহলে আপনার ভ্যাট কেন জটিল বুঝতে পারবেন। এটা স্যারের কথা। এই বইতে তিনি যে মুখ বন্ধ দিয়েছেন বা উনি যে একটা বক্তৃতা দিয়েছেন সেটা আমি অল্প একটু পড়ে শোনাচ্ছি। এই পুস্তকটি প্রণয়নের মূল উদ্দেশ্য হল মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 সর্বস্তরের জনগণের কাছে সহজে বোধগম্য করে তোলা। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 পাঠ করে সহজে ও সঠিকভাবে এর অর্থ বুঝতে পারা বেশ কঠিন। তাহলে বুঝতে পারছেন, যিনি লেখক তিনি লিখেছেন যে এটা এই আইনটা যে আপনি পড়বেন, পড়ে সহজে বুঝবেন, এটা বেশ কঠিন। বিশেষ করে অর্থনৈতিক বিষয়াদিতে যাদের ধারণা কম তাদের পক্ষে এর মর্মার্থ উপলব্ধি করা কঠিন হয়। কারণ হলো একদিকে এর ভাষা কঠিন, তাছাড়া এখানে ক্রস রেফারেন্স মিলিয়ে পড়তে হয়, যা অত্যন্ত ধৈর্যের ব্যাপার, যা সাধারণ পাঠকদের পক্ষে সহজ সাধ্য নয়। অধিকান্ত ভ্যাটের বিষয়বস্তু হলো নিরস, এসব কারণে মূসক আইন পাঠ করে সহজে বোধগম্য হয় না। আমি মোটামুটি আপনাদের রউফ স্যারের একটা
লেখা থেকে আপনাদের আমি পড়ে শোনালাম যে ভ্যাট আসলে একটু জটিল। এই জন্য আমরা যারা ভ্যাট পরীক্ষা দিতে চাচ্ছেন, যদি আমার ক্লাসগুলো ফলো করেন, ইনশাল্লাহ ভ্যাট সম্পর্কে ভালো বুঝবেন। আমরা এখানে প্রথমে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। সিলেবাসে আপনারা জানেন যে মূলত এখানে মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এবং মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এবং এর সাথে রয়েছে বিভিন্ন এসআরও আদেশাবলী। এইগুলো মিলেই মূলত আপনার ভ্যাটের সিলেবাস। এরপর আপনার আছে কাস্টমস, এরপর আছে আমদানি রপ্তানি বিষয়ক যে বইটা, সাথে আপনাকে অর্থ বিষয়ক বা মুদ্রা বিষয়ক কিছু পড়াশোনা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আছে বাংলা, আছে ইংরেজি। সাধারণত এখানে আপনি বাংলা গ্রামার পারলেন কিনা, ইংরেজি গ্রামার পারলেন কিনা, এটা এখানে দেখতে চায় না। এখানে দেখতে চায় যে আপনি বাংলায় ভালো দক্ষ কিনা, বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় দক্ষ কিনা, এটা দেখার জন্য এই বাংলা এবং ইংরেজি অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখানে আপনার ম্যাথ বা পাটিগণিত আছে। পাটিগণিত আছে এই জন্য কারণ ভ্যাটের বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য এখানে যারা ভ্যাট নিয়ে কাজ করবেন তারা যদি পাটিগণিত না পারেন, সরল অঙ্ক, সুদ কষা, ঐকিক নিয়ম, তাহলে আসলে এই কাজটা করা বেশ কঠিন। তো যে কারণে যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিবেন তাদেরকে অবশ্যই অঙ্কে দক্ষ থাকতে হবে। এখানে বীজগণিত দরকার নেই, দরকার হচ্ছে পাটিগণিত। তাহলে এই মোটামুটি আমাদের সিলেবাস। তাহলে চলুন আজকে আমরা ভ্যাট নিয়ে একটু আলোচনা করি। তাহলে ভ্যাট নিয়ে যদি আলোচনা করতে হয়, আমরা প্রথমে জানবো যে ভ্যাটটা আসলে কি। আমরা মোটামুটি বেসিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসগুলো ধীরে ধীরে লম্বা হবে। আপনারা যদি ধৈর্য ধরে ক্লাসগুলো করেন তো আশা করি ভ্যাট সম্পর্কে ভালো বুঝতে পারবেন। এখানে আমি মূলত রোবসারের যে বইটা আমি আপনাদের দেখালাম, এই বইটা থেকেই কিন্তু আলোচনা করছি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এটা 2012 সনের 47 নম্বর আইন। তাহলে আমরা জানলাম যে মূলত জাতীয় সংসদে আইন পাশ হয়, সেখানে 47 নম্বর। অন্যান্য আইনের মতো ভ্যাটও একটা আইন যেটা 47 নম্বর 2012 সালে পাশ হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর আরোপের ক্ষেত্র বিস্তৃতিকরণ এবং কর আদায় প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত বিধিবিধান সুসংহতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিশদ প্রণয়নকল্পে আনীত আইন। তাহলে আমরা বুঝলাম যে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, টার্নওভার কর আরোপের ক্ষেত্র বিস্তৃতকরণ এবং এই বিষয়ে একটা ধারণা দেওয়া আছে। যেহেতু মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর আরোপের ক্ষেত্র বিস্তৃতকরণ এবং কর আদায় প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত বিধিবিধান সুসংহতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হলো। আচ্ছা,
তাহলে আমরা আইনটার একটা সংজ্ঞা পেলাম। এবার আমরা ধারা 1 নিয়ে আলোচনা করি। এই আইন, এটা হচ্ছে ধারা 1। এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 নামে অভিহিত হবে। তার মানে 2012 সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন নামে অভিহিত হবে। এই আইনের 2য় অধ্যায়, দ্বাদশ অধ্যায় ও পঞ্চদশ অধ্যায় এবং ধারা 128, 132, 134, 135 অবিলম্বে কার্যকর হবে। তার মানে আপনারা যদি এই আইনটা ভালো করে বুঝতে চান, তাহলে এই ধারাগুলো যেহেতু কার্যকর হবে বা ইতিমধ্যে হয়ে গিয়েছে, এটা আপনারা পড়ে নেবেন, ভালো করে বুঝে নেবেন। আচ্ছা, এবার ধারা 2, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই আইনে অনাবাসিক ব্যক্তি অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন। অপরাধ অর্থ ধারা 111, 112, 113, 116 ও 117 এ উল্লেখিত কোনো অপরাধ। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ অর্থ ধারা 26 এ উল্লেখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ। অব্যাহতিপ্রাপ্ত আমদানি অর্থ ধারা 26 এ উল্লেখিত অব্যাহতিপ্রাপ্ত আমদানি। অর্থ, তার মানে অর্থ বা টাকা সম্পর্কে এখানে ধারণা থাকাটা খুব ইম্পর্টেন্ট। অর্থ বাংলাদেশ বা যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা, লেগাল টেন্ডার এবং নিম্ন বর্ণিত দলিলাদিও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা বিনিময় বিল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা সমতুল্য দলিল। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সরবরাহ। অর্থনৈতিক কার্যক্রম অর্থ পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম। আপনাদের একটা কথা আমি বলিনি, আমি আপনাদেরকে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার উপযোগী ক্লাস এখানে ভিডিও করে দিচ্ছি, যাতে আপনারা একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিষয়গুলো বুঝতে পারেন। প্রথম দিকে একটু মনে হবে একেবারে প্রাথমিক স্তরের কথাবার্তা, কিন্তু ধীরে ধীরে দেখবেন যে এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো আসলে বইয়ে যেভাবে লেখা আছে আমি একটু চেঞ্জ করে বলবো। ইনশাল্লাহ আপনাদের জন্য এটা খুব কাজে লাগবে। এই জন্য আপনারা যথাসাধ্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। অর্থনৈতিক কার্যক্রম অর্থ পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম। তার মানে অর্থনৈতিক কার্যক্রম ব্যবসায়িক কার্যক্রম বলছে এখানে। নিম্নলিখিত কার্যক্রমও উহার অন্তর্ভুক্ত হবে, যথা কোনো ব্যবসা, পেশা, বৃত্তি, জীবিকা উপার্জনের উপায়, পণ্য প্রস্তুত বা কোনো ধরনের উদ্যোগ, মুনাফার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হোক বা না হোক। লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে কোনো পণ্য, সেবা বা সম্পত্তি কেবল একবারের জন্য পরিচালিত কোনো বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ, কোনো কার্যক্রমের প্রারম্ভে বা শেষে সম্পাদিত কোনো কার্য। তবে নিম্নলিখিত কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হবে না। তার মানে এই অর্থনৈতিক কার্যক্রমগুলো ভ্যাটের আওতায় আসবে না। কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, কোম্পানির কোনো পরিচালক কর্তৃক প্রদত্ত কোনো সেবা, তবে যে ক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার ব্যবসা পরিচালনার নিমিত্ত বা প্রয়োজনে উক্ত পরিচালকের পদ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে তৎকর্তৃক প্রদত্ত সেবা
অর্থনৈতিক কার্যক্রম হইবে। বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোনো বিনোদনমূলক কাজ বা শখ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত সকল সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোনো কার্যক্রম। এগুলো আমরা বললাম কি অর্থনৈতিক কার্যক্রম কোনগুলো এবং কোনগুলো অর্থনৈতিক কার্যক্রম নয়, তার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। অংশীদারি কারবার। অংশীদারি কারবার অর্থ অংশীদারি কারবার আইন 1932 সনের 9 নং আইন এর ধারা 4 এ সংজ্ঞায়িত অংশীদারি কারবার। আগাম কর অর্থ ধারা 31(2) এর অধীনে করযোগ্য আমদানির উপর আগাম প্রদেয় কর। আদেশ। আদেশ অর্থ বোর্ড বা অনুমোদিত মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোনো সাধারণ বা বিশেষ আদেশ। আনুক্রমিক প্রোগ্রেসিভ বা পর্যাবৃত্ত পিরিয়ডিক সরবরাহ অর্থ কোনো চুক্তি বা লিজ বা হায়ার অফ লাইসেন্স, ফাইন্যান্স লিজ সহ এর অধীন আনুক্রমিক বা পর্যায়বৃত্তভাবে অর্থ পরিশোধের শর্তে প্রদত্ত কোনো সরবরাহ। আনুষঙ্গিক পরিবহন সেবা অর্থ জাহাজে পণ্য বোঝাইকরণ বা খালাসকরণ সংক্রান্ত সেবা, পণ্য বাধা সংক্রান্ত সেবা, পণ্য পরিদর্শন সংক্রান্ত সেবা, শুল্ক দলিলাদি প্রস্তুতকরণ বা প্রক্রিয়াকরণ সংক্রান্ত সেবা, কন্টেইনার হ্যান্ডেলিং সংক্রান্ত সেবা, পণ্য গুদামজাতকরণ বা সংরক্ষণ সংক্রান্ত সেবা ও অনুরূপ কোনো সেবা। এবার আমরা 12তে দেখছি আন্তর্জাতিক পরিবহন। আন্তর্জাতিক পরিবহন অর্থ আনুষঙ্গিক পরিবহন সেবা ব্যতিরেকে, মানে এই যে আনুষঙ্গিক পরিবহন সেবা যেটা বললাম, ব্যতিরেকে সড়ক, নৌ বা আকাশপথে যাত্রী ও পণ্যাদির নিম্নবর্ণিত পরিবহন, যথা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো স্থান হইতে বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো স্থানের পরিবহন, বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো স্থান হইতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থানে পরিবহন, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কোনো স্থান হইতে বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো স্থানে পরিবহন। দ্যাট ইজ আন্তর্জাতিকভাবে যে ট্রান্সপোর্টগুলো স্বীকৃত। আন্তর্জাতিক সহায়তা ও ঋণ চুক্তি অর্থ বাংলাদেশকে অর্থনৈতিক, কারিগরি বা প্রশাসনিক ক্ষেত্রে সহায়তা প্রদানের নিমিত্ত বাংলাদেশ সরকার এবং বিদেশি সরকার বা আন্তদেশীয় আন্তর্জাতিক সংস্থার সহিত আবদ্ধ কোনো চুক্তি। আপিলাত ট্রাইব্যুনাল। আপিলাত ট্রাইব্যুনাল অর্থ কাস্টমস অ্যাক্ট 1969 এর সেকশন 196 এর অধীনে গঠিত শুল্ক, আবগারি ও মূল্য সংযোজন কর আপিলাত ট্রাইব্যুনাল। অনাবাসিক ব্যক্তি অর্থ এমন কোনো ব্যক্তি যিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন, আবাসিক ব্যক্তি স্বাভাবিকভাবে যিনি বাংলাদেশে বসবাস করেন, চলতি বর্ষপঞ্জির 182 দিন বা অধিককাল বাংলাদেশে অবস্থান করেন, কোনো বর্ষপঞ্জির 90 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন এবং উক্ত বর্ষপঞ্জির অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে 365 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন। কোম্পানি যদি উহা বাংলাদেশের বিদ্যমান আইনের অধীনে নির্গমিত হয় বা উহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে হয়, দ্যাট ইজ
আরজেসি যদি কন্ট্রোল করে সেটা বলছি। ট্রাস্ট, যদি ট্রাস্টের একজন ট্রাস্টি বাংলাদেশে আবাসিক হন বা ট্রাস্টের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে অবস্থিত হয়। ট্রাস্ট ব্যতীত কোনো ব্যক্তি সঙ্গ যদি উহা বাংলাদেশে গঠিত হয় বা উহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে অবস্থিত হয়। সকল সরকারি সত্তা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ। তাহলে আমরা আবাসিক ব্যক্তি বা আবাসিক কোম্পানি সম্পর্কে ধারণাটা স্পষ্ট করে বুঝলাম। আমদানি, আমদানি অর্থ বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার অভ্যন্তরে কোনো পণ্য আনয়ন। আমদানিকৃত সেবা অর্থ নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির নিকট বাংলাদেশের বাহির হইতে সরবরাহকৃত সেবা। ইলেকট্রনিক সেবা অর্থ টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্থানীয় কিংবা বৈদেশিক তথ্য নেটওয়ার্ক বা আনুষঙ্গিক মাধ্যমে প্রদানকৃত নিম্নবর্ণিত সেবা। তাহলে কি কি? ওয়েবসাইট, ওয়েব হোস্টিং বা অনুষ্ঠান ও যন্ত্রপাতির দূরবর্তী রক্ষণাবেক্ষণ, হার্ডওয়্যার এবং দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে উহার হালনাগাদকরণ, প্রদত্ত ইমেজ, টেক্সট, তথ্য, ডাটাবেস বা তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার, শিক্ষণ প্যাকেজ, সঙ্গীত, চলচ্চিত্র, ক্রীড়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পকলা, খেলাধুলা, বিজ্ঞান বিষয়ক এবং টেলিভিশন সম্প্রচার সহ যে কোনো বিনোদনমূলক সম্প্রচার এবং অনুষ্ঠান। আমি একেবারে বেসিক যে বিষয়গুলো আপনাদেরকে ভ্যাট সম্পর্কে ভালো ধারণা রাখা দরকার, আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করছি। উপকরণ কর, ইনপুট ট্যাক্স। আপনারা জানেন যে 4.3-তে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট নামক একটা শব্দ আছে। সেখানে ইনপুট ট্যাক্স বা ইনপুট, এই যে ইনপুট আউটপুট, এগুলো ভালো করে বুঝতে গেলে আপনাকে এটা বুঝতে হবে। উপকরণ কর, ইনপুট ট্যাক্স অর্থ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর, আগাম কর ব্যতীত এবং স্থানীয় উৎস হইতে পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর। উৎপাদক কর, আউটপুট ট্যাক্স অর্থ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রদত্ত মূল্য সংযোজন কর, যথা উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ বা উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য সেবা আমদানি। উৎসে কর কর্তনকারী সত্তা, তার মানে উইথহেল্ড এন্টিটি সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার সে উইথহেল্ড এন্টিটি কারা আমরা একটু আলোচনা করি। উৎস কর কর্তনকারী সত্তা, তার মানে যারা উৎসে কর কর্তন করে, যাদের কাছ থেকে উৎসে কর কর্তন করে 6.6 ইস্যু করে, আমরা যারা আমার কাছে ক্লাস করেন তারা জানেন। তো যাই হোক, আমি উৎসে কর কর্তনকারী সত্তাগুলো সম্পর্কে আলোচনা করছি। কোন সরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বিমা বা তফসিলি ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং লিমিটেড কোম্পানি, প্রাইভেট পাবলিক যেটাই হোক। উৎস কর কর্তন সনদপত্র, উৎস কর কর্তন সংক্রান্ত কোন সনদপত্র, ওই যে 6.6 যেটা বললাম, বা মূসক 6.6। কমিশনার অর্থ ধারা 78 এর অধীনে নিয়োগকৃত কমিশনার। কর অর্থ মূসক, টার্নওভার কর ও সম্পর্ক শুল্ক এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা, অর্থদণ্ড সব মিলেই হচ্ছে কর বা ভ্যাট।
কর চালানপত্র, ট্যাক্স ইনভয়েস অর্থ ধারা 51 এর অধীনে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কোনো দলিল। করদাতা অর্থ এই আইনের অধীনে কর পরিশোধকারী এবং উৎসে কর কর্তনকারী সত্তা। কর নিরূপণ কর অর্থ পঞ্চম অধ্যায়ের অধীনে করদাতা কর্তৃক কর নিরূপণ। কর নির্ধারণ অর্থ একাদশ অধ্যায় এর অধীনে কমিশনার কর্তৃক কর নির্ধারণ। কর ভগ্নাংশ অর্থ নিম্নলিখিত সূত্র অনুযায়ী অর্থের পরিমাণ যথা আর, দ্যাট ইজ আর মানে রেট, ডিভাইডেড বাই 100 প্লাস আর, দ্যাট ইজ আর হচ্ছে রেট, 100 যোগ রেট, তার মানে 15 ভাগ 100 যোগ 15 ভাগ দিয়ে আপনি কর ভগ্নাংশ নির্ধারণ করবেন। কর মেয়াদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে চিহ্নিত 1 মাস, তার মানে 1 মাসকে বলা হয় কর মেয়াদ। আপনি যদি জানুয়ারি মাসে রিটার্ন সাবমিট করেন তাহলে ডিসেম্বরে যে ব্যবসায়িক কার্যক্রম আপনি করেছেন এটাকে বলা হচ্ছে কর মেয়াদ 1 মাস, 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। জানুয়ারি যদি হয় 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। টার্নওভার করের ক্ষেত্রে ত্রৈমাসিক সময়কাল, তার মানে যদি টার্নওভার হয় বছরে 4 বার আপনাকে রিটার্ন সাবমিট করতে হয়, যা মার্চ 31, জুন 30, সেপ্টেম্বর 30, ডিসেম্বর 31 এ সমাপ্তি ঘটে। করযোগ্য সরবরাহ অর্থ কোনো অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো সরবরাহ। কর হার ধারা 15/3 এ উল্লেখিত মূসক হার, ধারা 55/4 এ উল্লেখিত সম্পর্ক শুল্ক হার, ধারা 63(1) এ উল্লেখিত টার্নওভার কর হার। তাহলে আমরা দেখলাম কর হারের যে ধারাগুলোতে উল্লেখ আছে আপনারা সেখানে ঢুকবেন, ঢুকে দেখবেন যে মূসকের হারগুলো কেমন আছে। কর সুবিধা অর্থ নিম্নলিখিত কোন সুবিধা: উৎপাদক কর হ্রাসকরণ, পণ্য আমদানির উপর মূসক হ্রাসকরণ, জের টানা, অতিরিক্ত অর্থের মূল্য বা করদাতার কর দায়ের পরিমাণ হ্রাসকরণ, হ্রাসকারী সমন্বয়ের প্রাপ্যতা বৃদ্ধিকরণ, বৃদ্ধিকারী সমন্বয় হ্রাসকরণ, কর ফেরত প্রদান, উৎপাদক কর স্থগিতকরণ বা উপকরণ কর রিয়াতের দাবি উত্থাপন ত্বরান্বিতকরণ। উৎপাদক কর বা বৃদ্ধিকারী সমন্বয় হিসেবে বিলম্বিতকরণ বা উপকরণ কর রেয়াত বা হ্রাসকারী সমন্বয় দাবি উত্থাপন ত্বরান্বিতকরণ। মূলত ও কার্যত একটি করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানিকে অকরযোগ্য সরবরাহ বা আমদানিতে পরিণতকরণ। মূলত ও কার্যত কোনো আমদানি বা অর্জনের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত প্রাপ্তির অধিকার না থাকা সত্ত্বেও রেয়াত প্রাপ্তির অধিকার সৃষ্টিকরণ, বা টার্নওভার করদাতা টার্নওভার কর কম প্রদর্শন। তাহলে আমরা দেখলাম যে কর সুবিধা বলতে আমরা বেশ কিছু পয়েন্ট আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। কার্যধারা প্রসিডিং অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক এই আইনের অধীনে গৃহীত কোনো কার্যধারা বা কার্যক্রম, কিন্তু ষোড়শ অধ্যায়ে উল্লেখিত অপরাধ সংক্রান্ত মামলার কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হইবে না। কিস্তিতে মূল্য পরিশোধ চুক্তি অর্থ ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো চুক্তি যাহার অধীনে কোনো সরবরাহের পণ্য একাধিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয়। এবার এই দেখেন একটা শব্দ আমি পড়লাম, সরবরাহের মূর্ধন্য, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি আলোচনা করব। কেন্দ্রীয় ইউনিট অর্থ
অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ের সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব নিকাশ ও রেকর্ডপত্র যেখানে কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও সংরক্ষণ করা হয়। তার মানে গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে যেমন প্রাণ গ্রুপের আরএফএল, প্রাণ গ্রুপ আরএফএল, এই দুটো মিলে যে গ্রুপ, এদের মিঠাই নামে একটা আউটলেট আছে বা লিমিটেড কোম্পানি আছে। একইভাবে আপনি দেখবেন এদের অল টাইম আরেকটা ইউনিট আছে, আবার ট্রিস্টেড একটা আলাদা কোম্পানি আছে। তাহলে এই প্রত্যেকটা কোম্পানির ট্রিস্টেডের অনেকগুলো আপনার আউটলেট আছে, যেটা সেন্ট্রাল ভাবে বা কেন্দ্রীয়ভাবে হিসাবপত্র সংরক্ষণ করা হয়, হিসাবপত্র নিয়ন্ত্রণ করা হয়। এটা আগে প্রত্যেকটা আউটলেটের জন্য আলাদা আলাদা বিন্যিত হতো, এখন আর এটা লাগে না। এটা একটা টেস্টিটিউটের জন্য একটা নিলে হয়। মিঠাইয়ের জন্য যেমন অনেকগুলো শোরুমের জন্য আলাদা আলাদা বিন নেওয়ার প্রয়োজন পড়তো, এখন সেটা লাগে না, কেন্দ্রীয়ভাবে একটা বিন নিলে হয়। তাহলে দেখা যাচ্ছে প্রাণ কোম্পানির যতগুলো লিমিটেড কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা একটা করে বিন নিলেই এটা হবে। নতুন করে আউটলেটের জন্য আলাদা বিন নেওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বিন নেওয়া এবং ট্রেড লাইসেন্স কিন্তু আলাদা। বিন আপনার কেন্দ্রীয়ভাবে নেওয়া যাবে, কিন্তু ট্রেড লাইসেন্স প্রত্যেকটা আউটলেটের জন্য এলাকা অনুযায়ী আলাদা নিতে হবে। ধন্যবাদ। কোম্পানি অর্থ কোম্পানি আইন 1994 সনের 18 নং আইন এর অধীনে কোম্পানি হিসেবে নিগমিত কোনো প্রতিষ্ঠান, তার মানে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান। ক্রেডিট নোট অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণের উদ্দেশ্যে করদাতা কর্তৃক ইস্যুকৃত কোনো দলিল। চালান অর্থ পণ পরিশোধের দায় সংক্রান্ত কোনো দলিল। জরিমানা অর্থ ধারা 85 এর অধীনে কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা, কিন্তু অপরাধের বিচারের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত অর্থদণ্ড উহার অন্তর্ভুক্ত হইবে না। টার্নওভার অর্থ কোনো ব্যক্তি কর্তৃক কোনো নির্ধারিত সময়ে বা কর মেয়াদে তাহার অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুত আমদানিকৃত বা ক্রয়কৃত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্ত বা প্রাপ্য সমুদায় অর্থ টার্নওভার। টার্নওভার কর অর্থ ধারা 63 এর অধীনে আরোপিত কর। ডেবিট নোট অর্থ বৃদ্ধিকারী সমন্বয় প্রদানের উদ্দেশ্যে করদাতা কর্তৃক ইস্যুকৃত কোনো দলিল। তফসিল অর্থ এই আইনের কোনো তফসিল। তালিকাভুক্ত অর্থ ধারা 10(2) এর অধীনে টার্নওভার কর তালিকাভুক্ত। তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি অর্থ ধারা 10(1) এর অধীনে টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য কোনো ব্যক্তি। তালিকাভুক্তির সীমা অর্থ কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময়ে 50 লক্ষ টাকার সীমা, কিন্তু নিম্নলিখিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ মূল্য, মূলধনী সম্পদের বিক্রয়, অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোনো অংশবিশেষ বিক্রয় মূল্য, অর্থনৈতিক কার্যক্রম স্থায়ী বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহ মূল্য। দলিল অর্থে নিম্নলিখিত বস্তু অন্তর্ভুক্ত হইবে: কোনো কাগজ বা অনুরূপ কোনো বস্তু যাহার উপর অক্ষর, সংখ্যা, প্রতীক বা চিহ্নের মাধ্যমে কোনো লেখনী প্রকাশ করা হয়; কোনো ইলেকট্রনিক উপাত্ত, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার ফিতা, কম্পিউটার ডেস্ক বা অনুরূপ কোনো ডিভাইস যাহা উপাত্ত ধারণ করিতে পারে। দলিলপত্র অর্থ কর নিরূপণ ও কর নির্ধারণের উদ্দেশ্যে কোনো কর মেয়াদে করদাতা কর্তৃক পেশকৃত কোনো দাখিলপত্র।
দেওয়ানি কার্যবিধি অর্থ দেওয়ানি কার্যবিধি 1908 সনের 5 নং আইন। আমরা যারা ল পড়ি তারা বিষয়টা জানি, যেহেতু ভ্যাটের পরীক্ষার্থীদের সবাই লয়ার নাও হতে পারেন বা এলএলবি করতে নাও পারেন, এই জন্য আমি একটু ব্যাখ্যা করে বললাম। নির্দিষ্ট স্থান অর্থ বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত কোনো স্থান, যেমন ব্যবস্থাপনার স্থান, শাখা, দপ্তর, কারখানা বা ওয়ার্কশপ, খনি, গ্যাসকূপ, পাথর বা অনুরূপ কোনো খনিজ পদার্থ আহরণ ক্ষেত্র, নির্মাণ বা স্থাপনা প্রকল্পের অবস্থান। নির্ধারিত অর্থ বোর্ড কর্তৃক প্রণীত কোনো বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত। নিবন্ধন সীমা অর্থ কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার যদি প্রতি 12 মাস সময়ের মধ্যে 3 কোটি টাকার সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য, মূলধনী সম্পদের বিক্রয় মূল্য, অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোনো অংশের বিক্রয় মূল্য, অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য। এই কথাগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছি, আবার বললাম কারণ এখানে 57 নাম্বার নোটসের আওতায় এগুলো আছে। ন্যায্য বাজার মূল্য পরস্পর সহযোগী নয় এরূপ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে স্বাভাবিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত কোনো সরবরাহের পণ যদি দফা ক, মানে এই যেটা আলোচনা করলাম, ক এ উল্লেখিত ন্যায্য বাজার মূল্য পাওয়া না যায়, তাহা হইলে ইতিপূর্বে একই পরিস্থিতিতে সমজাতীয় কোনো সরবরাহের পণ। যদি উক্তরূপ ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করা না যায়, তাহা হইলে পরস্পর সহযোগী নয় এমন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সাধারণ ব্যবসায় সম্পর্কের ভিত্তিতে নিরূপিত পণ্যের নৈর্ব্যক্তিক গড়ের ভিত্তিতে বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য। এবার আসেন, আমি অনেকবার আপনাদের সামনে বলেছি পণ, প মূর্ধন্য, বানানটা হচ্ছে প মূর্ধন্য, পণ। পণ অর্থ কোন সরবরাহের বিপরীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় অর্থ বা নগদ অর্থের পরিবর্তে প্রদত্ত বা প্রদেয় দ্রব্যের ন্যায্য বাজার মূল্য। তাহলে আমরা একটু ব্যাখ্যা দেখি কি। নিম্নবর্ণিত বিষয়ের অর্থ উহার অন্তর্ভুক্ত হইবে, যথা এই আইন বা অন্য কোনো আইনের অধীনে আরোপিত কর যাহা সরবরাহের উপর বা সরবরাহের কারণে সরবরাহকারী কর্তৃক প্রদেয় হয়, গ্রহীতার নিকট হইতে প্রাপ্ত মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত বা উহার সহিত সংযোজিত হয়। সার্ভিস চার্জ হিসেবে উল্লেখিত কোনো অর্থ হায়ার পারচেজ বা ফাইন্যান্স লিজ চুক্তির অধীনে পণ্য সরবরাহের পণের মধ্যে ফাইন্যান্স লিজ বা হায়ার পারচেজের অধীনে ঋণ প্রদান সম্পর্কিত প্রদেয় যে কোনো অর্থ অন্তর্ভুক্ত হইবে, কিন্তু সরবরাহের সময় যে মূল্য ছাড় দেওয়া হয় তাহা উহার অন্তর্ভুক্ত হইবে না। অর্থাৎ আমরা কি বলি, ট্রেড ডিসকাউন্ট, এটার অন্তর্ভুক্ত হবে না। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে আমি একটা পণ্য কেনার সময় আমার ফিক্সড করা হলো যে আমি 10,000 টাকা দিয়ে কিনবো, উনি 5% ছেড়ে দিলেন, তার মানে 500 টাকা ছেড়ে দিলেন। এই যে 500 টাকা ছেড়ে আমি 9,500 টাকা দিয়ে কিনলাম, এই 500 টাকা বলা হচ্ছে যে এটা অন্তর্ভুক্ত হবে না। পণের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়সমূহ। আচ্ছা, তাহলে আমরা পণ নিয়ে আর বিস্তারিত না আলোচনা করে পরের বিষয়টা যাই, পরের আলোচনাটায়। পণ্য আগে আলোচনা করলাম, প মূর্ধন্য, এবার হচ্ছে পণ্য, দ্যাট ইজ এটা গুডস। পণ্য অর্থ শেয়ার, স্টক, সিকিউরিটিজ,
অর্থ ব্যতীত সকল প্রকার দৃশ্যমান ও স্থাবর সম্পত্তি। পণ্য সরবরাহ অর্থ পণ্যের বিক্রয়, বিনিময় বা অন্যবিধভাবে বিক্রয়ের মাধ্যমে পণ্যের অধিকার হস্তান্তর, লিজ, ভাড়া, কিস্তি, হায়ার পারচেজ বা অন্য কোনোভাবে পণ্য ব্যবহারের অধিকার প্রদান এবং ফাইন্যান্স লিজের আওতায় পণ্য বিক্রয় ও উহার অন্তর্ভুক্ত হইবে। প্রচ্ছন্ন রপ্তানি অর্থ নিম্ন বর্ণিত এক বা একাধিক সরবরাহের অন্তর্ভুক্ত হইবে। বাংলাদেশের বাইরে ভোগের জন্য অভিপ্রেত কোনো পণ্য বা সেবার উপকরণ নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ। এটা আমরা ইংরেজিতে বলে ডিম টু বি এক্সপোর্ট। হ্যাঁ, অনেকে পণ্য যখন গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠানে সরবরাহ করে, তারা লোকাল এলসির মাধ্যমে এই টাকা গ্রহণ করে ডলারের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এইগুলো মূলত ডিম টু বি এক্সপোর্ট, তার পণ্যটা যেন রপ্তানি হচ্ছে দেশের বাইরে, যেহেতু মূল রপ্তানির একটা অংশ সরবরাহ করেন। যেমন আরামবাগ থেকে যদি কেউ এই যে কোটের পিছনে আমরা যে জামাটার ভিতরে বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে, এই ভিতরে একটা, এই ভিতরে একটা, হ্যাঁ, বাটন, বোতাম, হ্যাঁ, এই পিছনে স্টিকার, এগুলো যখন ওভেন বা শার্ট বা প্যান্ট এই জাতীয় কোনো গার্মেন্টসে সাপ্লাই দেওয়া হয়, তারা এটা আমেরিকায় পাঠায়, ওয়ালমার্টে পাঠায়, বা যদি ওয়ালমার্ট হয়, কিন্তু ওয়ালমার্টকে সরাসরি আরামবাগ থেকে কোনো সাপ্লায়ার কিন্তু সরবরাহ করে না। সেক্ষেত্রে এই যে আরামবাগের একজন সাপ্লায়ার যখন ওয়ালমার্টে পাঠানোর মতো তার অবস্থান হয়ে যায়, তার মানে তার পণ্যটা যেন আমেরিকায় চলে যাচ্ছে এক্সপোর্ট হয়ে, কিন্তু উনি দিচ্ছেন একজন হয়তো কি বলে যে ঢাকা বেড়িবাঁধের ওখানে কোনো একটা গার্মেন্টস উনি সাপ্লাই দিচ্ছেন। উনি কিন্তু জানেন না যে ওনার পণ্যটা আমেরিকায় যাচ্ছে না রাশিয়া যাচ্ছে, ওনার দরকার নেই, উনি জাস্ট ওনার পণ্যটা গার্মেন্টসে সাপ্লাই দিলেন, কিন্তু এই সরবরাহকৃত পণ্য চলে গেল রপ্তানি হয়ে। এই জন্য এটাকে বলা হয় প্রচ্ছন্ন রপ্তানি বা ডিম টু বি এক্সপোর্ট। কোনো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবার সরবরাহ হয়। স্থানীয় ঋণপত্র যে এলসি, ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে। স্থানীয় ঋণপত্র মানে ওই যে লোকাল এলসি বললাম যেটা। হ্যাঁ, স্থানীয় ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবা সরবরাহ। প্রতিনিধি অক্ষম ব্যক্তির ক্ষেত্রে অভিভাবক বা তৎকর্তৃক নিযুক্ত ব্যবস্থাপক। কোম্পানির ক্ষেত্রে অবসায়নাধীন কোম্পানি ব্যতিরেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, তার মানে সিইও। অংশীদারি কারবারের ক্ষেত্রে উহার কোনো অংশীদার। ট্রাস্টের ক্ষেত্রে উক্ত ট্রাস্টের ট্রাস্টি বা নির্ধারক বা প্রশাসক। ব্যক্তি সংঘের ক্ষেত্রে উহার চেয়ারম্যান, ব্যবস্থাপক, চেয়ারম্যান বা সম্পাদক বা কোষাধ্যক্ষ। সরকারি সত্তার ক্ষেত্রে উহার মুখ্য নির্বাহী কর্মকর্তা, মানে যিনি প্রধান থাকবেন ওই প্রতিষ্ঠানে। বৈদেশিক সরবরাহের ক্ষেত্রে উক্ত বৈদেশিক সরকার কর্তৃক নিযুক্ত কোনো কর্মকর্তা। অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে তৎকর্তৃক নিযুক্ত মূসক এজেন্ট, তার মানে অনাবাসিক ব্যক্তি যদি ভ্যাট নিয়ে কাজ করতে চান তখন তাকে একজন মূসক এজেন্ট নিয়োগ দিতে হয়। নির্ধারিত অন্য কোনো প্রতিনিধি। প্রদেয় নিট কর অর্থ কোনো কর মেয়াদে ধারা 45 এর অধীনে নিরূপিত কর। প্রস্তুতকরণ ম্যানুফ্যাকচারিং অর্থ কোনো পদার্থ এককভাবে বা অন্য কোনো পদার্থ বা সরঞ্জাম বা উৎপাদনের ক্ষেত্র অংশবিশেষের সহিত সংযোগ বা সংরক্ষণের দ্বারা প্রক্রিয়াকরণের মাধ্যমে অন্য কোনো সুনির্দিষ্ট পদার্থ বা পণ্যের রূপান্তর, উহাকে এইরূপভাবে পরিবর্তিত, রূপান্তরিত বা পুনরাকৃতি প্রদান করণ যাহাতে উক্ত পদার্থ
ভিন্নভাবে বা সুনির্দিষ্টভাবে ব্যবহার উপযোগী হয়। তার মানে আমি কিনলাম একটা গাছ, কিনে সেটাকে একটা ফার্নিচার বানালাম, এই যে প্রক্রিয়া, বা কিনলাম আটা, বানালাম বিস্কুট। আমি কিনলাম ফেব্রিক্স, কিনে জামা বানালাম। মুদ্রণ, পণ্যের প্রস্তুতি সম্পন্ন করিবার জন্য কোনো আনুষঙ্গিক বা সহায়ক প্রক্রিয়া। মুদ্রণ, প্রকাশনা, শিলালিপি বা মিনাকরণ প্রক্রিয়া। সংযোজন, মিশ্রণ, পরিশুদ্ধকরণ, কর্তন, তরলীকরণ, বদলজাতকরণ, মোড়কাবদ্ধকরণ বা পুনঃ মোড়কাবদ্ধকরণ বা মধ্যবর্তী বা অসমাপ্ত প্রক্রিয়া সহ পণ্য উৎপাদন বা তৈরিতে গৃহীত সকল প্রক্রিয়াকে উৎপাদন জাতীয় বা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলা হয়। লিজ ফাইন্যান্স। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে কেউ ভ্যাট শিখতে চান তাহলে আপনাকে এই লম্বা ভিডিও দেখতে হবে। শর্ট ভিডিওতে আসলে আমাকে ভেঙে ভেঙে করতে পারতাম, কিন্তু যারা এটা দেখতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এক ভিডিওতে অনেক তথ্য পাবেন। এই জন্য আমি ভিডিওটা লং করছি, যেহেতু আমি বেসিক বিষয়গুলো আলোচনা করছি। ফাইন্যান্স লিজ অর্থ হায়ার পারচেজ ব্যতীত এমন কোনো লিজ যাহা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফাইন্যান্স লিজ হিসেবে গণ্য। ফৌজদারি কার্যবিধি অর্থ ফৌজদারি কার্যবিধি 1898 সনের 5 নং আইন। বকেয়া অর্থ ধারা 95 উল্লেখিত বকেয়া কর। বিধি অর্থ বোর্ড কর্তৃক প্রণীত কোনো বিধি। বিল অফ এন্ট্রি, এই যে বিল অফ এন্ট্রি ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, এটা কাস্টমসের ভিতরে পাবেন। বিল অফ এন্ট্রি অর্থ কাস্টমস আইনের ধারা 2C তে সংজ্ঞায়িত বিল অফ এন্ট্রি। বৃদ্ধিকারী সমন্বয় অর্থ নিম্নলিখিত কোনো বৃদ্ধিকারী সমন্বয়, যথা উৎসে কর্তৃত করের বৃদ্ধিকারী সমন্বয়, বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করার ফলে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধিত হওয়ার পর বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়, মূসক হার পরিবর্তিত হওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয়। সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়। নির্ধারিত অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয়, তার মানে যাতে আপনার ভ্যাট বাড়বে এটা। 72 বৃহৎ করদাতা ইউনিট অর্থ (78(3) এর অধীনে গঠিত কোন বৃহৎ করদাতা ইউনিট। বোর্ড অর্থ জাতীয় রাজস্ব বোর্ড আদেশ 1972 সাল, রাষ্ট্রপতি আদেশ 76 নং আদেশ এর অধীনে গঠিত জাতীয় রাজস্ব বোর্ড, তার মানে এনবিআর। ব্যক্তি অর্থ স্বাভাবিক কোনো ব্যক্তি, নিম্নলিখিত সত্তাও ওর অন্তর্ভুক্ত হবে, তার মানে কৃত্রিম ব্যক্তি বলতে আমরা যেগুলো বুঝি, যেমন কোনো কোম্পানি, কোনো ব্যক্তি সংঘ, সরকারি সত্তা, বৈদেশিক সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কোনো বিভাগ, কোনো আন্তর্দেশীয় আন্তর্জাতিক সংগঠন, সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বা অনুরূপ কোনো উদ্যোগ। ব্যক্তি সংঘ অর্থ অংশীদারি কারবার, ট্রাস্ট, অনুরূপ কোনো ব্যক্তি সংঘ, কিন্তু কোনো কোম্পানি বা অনিগমিত যৌথ মূলধনী কারবার উহার অন্তর্ভুক্ত হইবে না। ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, এই হচ্ছে সেই ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, অর্থাৎ অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত কোনো ব্যক্তির অনুকূলে ইস্যুকৃত মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর সনদপত্রে উল্লেখিত কোনো অন্যান্য অনন্য ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, দ্যাট ইজ বিন। ঠিক আছে, আপনার বিনটা নিয়ে আলোচনা করা হলো এখানে। ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা,
ভূমির উপর প্রত্যক্ষভাবে প্রদত্ত সেবা, নির্দিষ্ট ভূমির উপর বিশেষজ্ঞ এবং এস্টেট এজেন্ট প্রদত্ত সেবা, নির্দিষ্ট ভূমির উপর গৃহীত বা গৃহীতব্য নির্মাণ কাজ সম্পর্কিত সেবা। মূল্য। ধারা 28 এ উল্লেখিত আমদানি মূল্য, ধারা 32 এ উল্লেখিত সরবরাহ মূল্য, মূল্য সংযোজন কর বা মূসক অর্থ ধারা 15 এর অধীনে আরোপিত মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ অর্থ ধারা 78 এ উল্লেখিত কর্তৃপক্ষ। মূল্য সংযোজন কর কর্মকর্তা বা মূসক কর্মকর্তা অর্থ হল ধারা 78 এ উল্লেখিত কোনো কর্মকর্তা। রপ্তানি অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাহিরে কোনো পণ্য সরবরাহ এবং প্রচ্ছন্ন রপ্তানিও উহার অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ আমাদের দেশ থেকে যা কিছু বাইরে যাচ্ছে সেটা যিনি রপ্তানি করছেন এটা এক্সপোর্ট, আর এর সাথে যে পণ্যগুলো সরাসরি নয় পরোক্ষভাবে জড়িত বা প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু তিনি সরাসরি রপ্তানি করছেন না, এটাকে প্রচ্ছন্ন রপ্তানি বা ডিম টু বি এক্সপোর্ট বলা হয়। কাস্টমস আইন অর্থ কাস্টমস অ্যাক্ট 1969, অ্যাক্ট নং 4 1969 বা তদধীন প্রণীত কোনো বিধি বা প্রদত্ত কোনো আদেশ। কাস্টমস কমিশনার বা কাস্টমস কর্মকর্তা অর্থ কাস্টমস আইনের অধীনে নিযুক্ত কোনো কর্মকর্তা। শূন্যহার বিশিষ্ট সরবরাহ অর্থ ধারা 21 এ উল্লেখিত শূন্যহার বিশিষ্ট কোনো সরবরাহ। আপনাকে এটার শূন্য আবার হার হয় কি করে? শূন্য মানে তো অব্যাহতি মনে হয়, কিন্তু আসলে না। বিষয়টা হচ্ছে আপনার অফিস খোলা, কাজ নাই, আপনি শুক্রবারের দিন যদি আপনার বস আপনাকে বলে যে আপনি অফিসে আসবেন, আপনার অফিসে কোনো কাজ নাই কিন্তু বস বললেন যে অফিসে আসতে হবে, এই যে আপনার অফিসে যেতে হলো, এটা হচ্ছে শূন্যহার। অফিস খোলা কিন্তু কাজ নাই, তার মানে আপনি যখন বিল নেবেন আপনাকে অবশ্যই মাসিক রিটার্ন সাবমিট করতে হবে। আপনি হয়তো পণ্য সরবরাহ করেন শূন্য হারে কিন্তু আপনাকে অফিস ভাড়ার পরে ভ্যাট দিতে হয়। এই যে বিভিন্ন মেকানিজম আছে এটা মেনে চলাই হচ্ছে শূন্যহার, এখানে রিবেট পাবেন। আর একটু দাঁড়া আব্বা, ডিস্টার্ব করেন আব্বা, আমার বাচ্চারা ছোট তো ডিস্টার্ব করে। সমন্বয়ের ঘটনা অর্থ নিম্ন বর্ণিত কোনো ঘটনা। কোনো সরবরাহ বাতিলকরণ, কোনো সরবরাহের পণ পরিবর্তন, সরবরাহকৃত পণ্য সম্পূর্ণ বা উহার অংশবিশেষ সরবরাহকারীর নিকট ফেরত প্রদান, সরবরাহের প্রকৃতি পরিবর্তনের কারণে কোনো সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট সরবরাহের পরিণত হওয়া, নির্ধারিত কোনো ঘটনা। সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ অর্থ কোনো চুক্তি যাহার অধীনে কোনো ভূমির মালিক তাহার ভূমিতে ভবন নির্মাণের জন্য কোনো নির্মাতার সহিত শর্তাধীন অঙ্গীকারাবদ্ধ হন। সম্পর্ক শুল্ক ধারা 55 এর অধীনে আরোপিত সম্পর্ক শুল্ক। সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য অর্থ দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো পণ্য। সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সেবা অর্থ দ্বিতীয় তফসিলে, আমরা তফসিল নিয়ে যখন আলোচনা করব তখন একবার দেখাবো। অর্থ দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো সেবা। সমন্বিত কর চালানপত্র এবং উৎস কর সনদপত্র অর্থ ধারা 53 এ উল্লেখিত কোনো দলিল। সরকারি সত্তা সরকার বা উহার কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর। আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সত্তা বা সংস্থা। রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা আনুষঙ্গিক কোনো সংস্থা। সরবরাহ অর্থ কোনো সরবরাহ বা নিম্নলিখিত বিষয়সমূহ উহার অন্তর্ভুক্ত হবে: পণ্য সরবরাহ, স্থাবর সম্পত্তি সরবরাহ, সেবা সরবরাহ ইত্যাদি। আমরা আরেকটু আলোচনা না করলে এই অধ্যায়টা শেষ হয় না, এই জন্য আমাকে আরো কিছু বিষয় আলোচনা করতে হচ্ছে। সনদপত্র অর্থ এই আইনের অধীনে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত কোনো সনদপত্র।
সরবরাহের সময় পণ্য সরবরাহের ক্ষেত্রে যে সময়ে পণ্যের দখল অর্পণ বা অপসারণ করা হয়। সহযোগী অর্থ দুই ব্যক্তির মধ্যে এমন সম্পর্ক যাহার কারণে একে অপরের বা উভয়ে অপর কোনো তৃতীয় ব্যক্তির অভিপ্রায় অনুযায়ী কাজ করেন বা কাজ করিবেন বলিয়া প্রত্যাশা করেন। যেমন অংশীদারি কারবারের কোনো অংশীদার, কোম্পানির কোনো শেয়ার হোল্ডার, কোনো ট্রাস্ট এবং উক্ত ট্রাস্টের সুবিধাভোগী, কোনো সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ এবং উক্ত উদ্যোগের অংশীদার, ভূমি মালিক, নির্মাতা বা অন্য কোনো ব্যক্তি, প্রতিনিধি, মূসক এজেন্ট, পরিবেশক, লাইসেন্স বা অনুরূপ সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। তবে শর্ত থাকে যে চাকরির সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ উহার অন্তর্ভুক্ত হইবেন না। সংশ্লিষ্ট পণ্য এরূপ যে কোনো মূল্য সংযোজন কর কর্মকর্তা যিনি এই আইনের অধীনে কতিপয় দায়িত্ব পালনের জন্য বোর্ডের নিকট হইতে জারিকৃত সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে। সেকেন্ড হ্যান্ড পণ্য অর্থ এমন কোনো পণ্য যাহা পূর্বে ব্যবহৃত হয়েছে, যেমন কিন্তু মূল্যবান বস্তু বা ধাতু, উহার দ্বারা তৈরি কোনো পণ্য, যেমন স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম, অনুরূপ কোনো বস্তু ইহা